আমাদের পৃথিবীকে বেষ্টন করে রয়েছে একটি অদৃশ্য বায়ুর আস্তরণ। এই অদৃশ্য বায়ুর আস্তরণকে আমরা বলি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলকে খালি চোখে দেখা যায় না। আমরা বায়ু আছে বিষয়টি উপলব্ধি করতে পারি। বায়ু প্রবাহিত হয় যখন, তখন গাছপালার পাতা নড়ে, কাগজ এদিক থেকে ওদিকে উড়ে যায়, অথবা ধুলোবালি উড়ে যায়। ঝড় যখন আসে তখন আমরা বুঝতে পারি বায়ু আছে। এই বায়ুর আস্তরণ যেটা আছে সেটা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই বায়ুর আস্তরণকে বিভিন্ন স্তরে ভাগ করা যায়। ষষ্ঠ শ্রেণীর বিষয় অনুসারে আমাদের পৃথিবীর এই বায়ুমণ্ডলকে, বায়ুর আস্তরণকে মোট 5টি ভাগে ভাগ করা হয়েছে। একদম নিচের দিকে রয়েছে ট্রপোস্ফিয়ার, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার, তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার এবং সর্বশেষে রয়েছে এক্সোস্ফিয়ার। তাহলে আমরা দেখে নেব ট্রপোস্ফিয়ার স্তরটা কি। ভূপৃষ্ঠ থেকে, আমরা সহজ কথায় বলতে পারি সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরটিতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে সেই স্তরটিকে আমরা বলি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার স্তরেই আমরা বসবাস করি। এই স্তরটির মধ্যে ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। তাই এই স্তরটিকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। অর্থাৎ এই স্তরটিতে যেহেতু ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করা যায়, তাই এই স্তরটিতে আমরা নানা ধরনের ঘটনা ঘটতে দেখি। আমাদের এই ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের যা উপাদান আছে তার বেশিরভাগ উপাদানকে দেখতে পাই, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা সমস্ত উপাদানকে তার কেন্দ্রের দিকে টেনে রেখেছে। ভারী উপাদানগুলো নিচের দিকে চলে আসছে, যার ফলে ট্রপোস্ফিয়ার স্তর যেহেতু একদম নিচের স্তর, সেই স্তরটিতে আমরা এই উপাদানের পরিমাণ অনেক বেশি দেখতে পাই। ভারী উপাদান সবকিছুই এখানে বেশি পরিমাণে পাওয়া যায়। আমাদের এই ট্রপোস্ফিয়ার স্তরে তোমার বিভিন্ন পর্বত, উচ্চ মালভূমি যেগুলো রয়েছে তার উচ্চ অংশগুলোতে আমরা বরফ জমতে দেখি। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়ছে তত তাপমাত্রা কমছে, এবং তাপমাত্রা কমতে কমতে ওপরে গিয়ে হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে, যার ফলে ওপরের অংশে গিয়ে আমরা বরফ জমতে দেখছি। আমরা একটা হিসাব করে দেখতে পেয়েছি যে প্রতি 1000 মিটার উচ্চতা বাড়লে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ এখানে যা পাহাড়, পর্বত, মালভূমি আছে তার উচ্চতা যদি বেশি হয়, উপরের দিকে আমরা সেই পর্বতগুলিতে আমরা বরফ জমতে দেখি। আমাদের পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় মোটামুটি এই রকম জায়গায় একটি স্তর পাওয়া যায়, যে স্তরটি মূলত গঠিত হয়েছে O3 বা ওজোন গ্যাসের দ্বারা। এই স্তরটিকে বলা হয় ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। এই স্তরটির কাজ কি? এই স্তরটির কাজ হচ্ছে একটা ছাতার মতো আস্তরণ করে রাখা, যার ফলে সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মিগুলো এই স্তর থাকার ফলে পৃথিবী পৃষ্ঠে পৌঁছতে পারে না। জীবকুলকে
এই ক্ষতিকারক রশ্মিগুলোর হাত থেকে ওজোন স্তর রক্ষা করে। ওজোন স্তর তৈরি হয় কিভাবে? এখানে একটা অক্সিজেন তার সঙ্গে একটা মনো অক্সাইড যুক্ত হয়ে ওজোন স্তর তৈরি হয়, ওজোন গ্যাস তৈরি হয়, এবং এই ওজোন গ্যাস একত্রে মিলে এই ওজোন স্তরটি গঠন করে। সবুজ উদ্ভিদ এই ওজোন স্তর গঠনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। আমাদের পৃথিবীতে বৃক্ষচ্ছেদন যে হারে হচ্ছে সেটা অনেক বেশি হওয়ার ফলে এই ওজোন স্তরের মধ্যে ফাটল বা ছিদ্র তৈরি হচ্ছে। ফাটল বা ছিদ্র তৈরি হওয়ার ফলে সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মি, যেমন অতি বেগুনি রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি, এইরকম ক্ষতিকারক রশ্মিগুলো ওই ফাটল দিয়ে পৃথিবীতে প্রবেশ করে জীবকুলের নানা ধরনের রোগের সৃষ্টি করছে। এই স্তরটি মূলত আমাদেরকে একটা ছাতার নিচে রাখার মতো ধরে রেখেছে। ওজোন স্তর রক্ষার জন্য আমাদের পৃথিবীতে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি করা খুব প্রয়োজন। অর্থাৎ গাছ বেশি পরিমাণে লাগাতে হবে এবং সেই গাছ অক্সিজেন ছাড়বে, সেই অক্সিজেন থেকে এই ওজোন স্তর তৈরি হবে, যার ফলে আমরা জীবকুল যারা জীব বসবাস করছি পৃথিবীতে তারা এই ক্ষতিকারক রশ্মিগুলোর হাত থেকে রক্ষা পাব। 50 কিলোমিটার পর্যন্ত রয়েছে একটি স্তর, তাকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা যত বাড়ে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যত উচ্চতা বাড়তে থাকে ততই উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। আমরা দেখেছিলাম ট্রপোস্ফিয়ার স্তরের শেষ প্রান্তে -60°C তাপমাত্রা পাওয়া যাচ্ছে। তারপর থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে এই 50 কিলোমিটার উচ্চতায় গিয়ে আমরা তাপমাত্রা পাই 0°C। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যত উপরে ওঠা যায় ততই এখানে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এই স্তরটিতে আমরা ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত এগুলো কোনো কিছুই দেখতে পাই না। এই স্তরটিকে আমরা তাই শান্ত মণ্ডল বলে থাকি। এই স্তরটির মধ্য দিয়ে জেট প্লেন অর্থাৎ প্লেনগুলো যাতায়াত করে থাকে। আমাদের যে এরোপ্লেনগুলো যাতায়াত করে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা এই স্তরের মধ্য দিয়ে যায়, যার ফলে এগুলো প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এরপরে চলে আসি 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটিতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আবার উষ্ণতা কমতে থাকে, সেই স্তরটিকে আমরা বলি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্তরে সবচাইতে বায়ুমণ্ডলের সবচাইতে কম তাপমাত্রা পাওয়া যায়। এই স্তরটির সর্বোচ্চ অংশে গিয়ে তাপমাত্রা পাওয়া যায় -93°C। অর্থাৎ এই স্তরটিতে যত উপরে উঠতে থাকবো ততই তাপমাত্রা কমতে থাকবে। মেসোস্ফিয়ার স্তরের পরে 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে আমরা বলি থার্মোস্ফিয়ার। এই স্তরটিতে আবার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। উষ্ণতা বৃদ্ধির হারও অনেক বেশি, কারণ এখানে যে পদার্থগুলো উপাদানগুলো থাকে সেগুলো আয়নায়িত অবস্থায় থাকে, যার ফলে এটা বেশি পরিমাণে উত্তপ্ত হয় এবং এই স্তরের মধ্যে আমরা একটা অংশ দেখতে পাই যেখানে আয়নায়িত উপাদান থাকে বলে এই স্তরটিকে আমরা বলি আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারের মাধ্যমে এই বেতার তরঙ্গগুলো
আমরা যে এই যে বেতার সম্প্রচার হয় সেগুলো আয়নোস্ফিয়ার স্তরের মাধ্যমে কিন্তু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এবং সম্প্রচার করা হয়। এরপরে 300 কিলোমিটার থেকে 1000 300 কিলোমিটার থেকে এরপরে 300 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একেবারে সর্বশেষ যে স্তর পাওয়া যায় সেই স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরটি ঘনত্ব অনেক কম এবং এই স্তরে সবচেয়ে হালকা উপাদানগুলিকে পাওয়া যায়। হিলিয়াম, হাইড্রোজেন এগুলো পৃথক পৃথক অবস্থায় পাওয়া যায়। এই হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এবং তার গঠনগত অংশ।